আচ্ছা, ওকে, আমরা স্ক্রিন শেয়ার অন করছি। আচ্ছা, তোমার হচ্ছে লিনিয়ার মোশনে তো তেমন কোনো সমস্যা নেই, তাই না? না মানে স্যার। এই যে এইগুলা। আচ্ছা। আচ্ছা, তাহলে আচ্ছা, ওকে। আচ্ছা, ওকে, তাহলে এখন বিষয় হচ্ছে, আচ্ছা, সার্কুলার মোশন, এটা হচ্ছে, এটার মেইন থিমটা হচ্ছে এরকম। সার্কুলার মোশনের আগে আমরা লিনিয়ার মোশনটা দেখে নিই, পরে সার্কুলার মোশন দেখতেছি। লিনিয়ার মোশন কি, ধরো একটা কার, ওইটা হচ্ছে লিনিয়ার একটা রাস্তায় যাচ্ছে, এরকম আমরা চিন্তা করে নিই, তাই না? তো বিষয়টা হচ্ছে যেটা, যখন সেটা স্টার্ট করে তখন অ্যাট রেস্ট, মানে যখন টাইম টি ইকুয়ালস টু 0 সেকেন্ড, তখন এটার বেগ ভি ইকুয়ালস টু আমরা কি ধরি, ভি নট, তাই না? তো জি এটা স্যার। হচ্ছে আপেল বেগ বা ইনিশিয়াল ভেলোসিটি। তো এটা চলার জন্য, গাড়িটা চলার জন্য আমরা কি করি, অ্যাক্সেলারেটরে চাপ দিই। মানে অ্যাক্সেলারেটরে চাপ দেওয়ার কারণ কি, যাতে আমরা কিছু ত্বরণ পাই, তাই না? জি তো স্যার। একটা ত্বরণ অ্যাপ্লাই করতে হয়, তো ত্বরণ এ অ্যাপ্লাই করতে হয়, আদারওয়াইজ মানে গাড়িটার গতিবেগ আমরা বাড়াতে পারি না। তারপর এটা দেখা যায়, মানে টি সময়ে, মানে টি কষ্ট ধরো টি সেকেন্ডে, এটা হচ্ছে গাড়িটা ধরো এই সাইডে আসলো, তো এটা আসার সময় এক্স ডিস্টেন্স অতিক্রম করলো, ঠিক আছে? এক্স বা এস, যে কোনো কিছু চিন্তা করতে পারো, এস ও চিন্তা করতে পারো বা এক্স চিন্তা করতে পারো। তো এখন এই এই টি সময় পরে এর বেগ ভি কষ্ট ধরো ভি হইলো। তো আমরা লিনিয়ার মোশনে জিনিসগুলো এরকম চিন্তা করি। তো গাড়িটা যদি ব্রেক করতে চায়, মানে অ্যাক্সেলারেটর থামায় একদম পার্মানেন্টলি তার হচ্ছে গন্তব্যে চলে আসে, তাহলে ওই ক্ষেত্রে আমরা, সরি, ব্রেক চেপে যদি তার গন্তব্যে চলে আসে, ওই ক্ষেত্রে আমরা ধরি ভি কষ্ট 0। মানে হচ্ছে ওই ক্ষেত্রে কি অ্যাপ্লাই হতে হয়, মন্দন, তাই না? জি স্যার। এই জায়গাটায় মন্দন কাজ করে। আচ্ছা, মন্দন আহ কাজ করা মানে হচ্ছে আমি হচ্ছে গাড়ির ব্রেক চেপেছি আর কি, বিষয়টা এরকম। তো এখন লিনিয়ার মোশনে জিনিসগুলো এরকম থাকে, তো আমরা বিভিন্ন সূত্র অ্যাপ্লাই করি। ভি কষ্ট ভি নট প্লাস এটি, তারপর এস ইকোয়াস টু ভি নট টি প্লাস হাফ এটি স্কোয়ার, তারপর হচ্ছে ভি স্কোয়ার ইকুয়ালস টু ভি নট স্কোয়ার প্লাস 2s টোয়েস এস। এই ধরনের বিভিন্ন ফর্মুলা আমরা অ্যাপ্লাই করি। তো লিনিয়ার ভেলোসিটিতে যেটা ভি, মানে ওই সূত্রগুলো যখন কৌণিক গতি সূত্র, তখন এই ভিটা হয়ে যায় ওমেগা। ওমেগা ইকুয়ালস টু ওমেগা নট, ভি নটটা হয়ে যায় ওমেগা নট, এটা হয়ে যায় আলফা, মানে কৌণিক ত্বরণ। আর টি তো টি থাকে। তারপর এই যে এস যেটা, মানে এইখানে যে এটা ডিস্টেন্স। তো এখন কৌণিক এর ক্ষেত্রে বিষয়টা কি, ধরো
ও একটা পয়েন্টকে কেন্দ্র করে এইখান থেকে এতটুক পর্যন্ত, মানে আমরা একটা ফুল রিভলিউশন ধরি, তাই না? ধরো ওকে কেন্দ্র করে এইখান থেকে চলা শুরু করছে গাড়িটা বৃত্তাকার পথে, তারপর ও আবার এই পয়েন্টে ফিরে আসছে, তাহলে আমরা বলি কি একটা ফুল রিভলিউশন হয়েছে, তাই তো? এখন আমরা যদি যে কোনো র্যান্ডম টাইম ডেল্টা টি পর চিন্তা করি, মানে ডেল্টা টি পর এ থেকে সি তে আসছে, তাহলে এটা যে অ্যাঙ্গেল তৈরি করছে এটা ডেল্টা থিটা, মানে কৌণিক দূরত্ব অতিক্রম করছে ডেল্টা থিটা। তো এই ইনিশিয়াল যে অ্যাঙ্গেল এটা আমরা থিটা নট ধরি, আর ফাইনাল যে অ্যাঙ্গেল ওইটা আমরা যদি থিটা ধরি, তাহলে ডেল্টা থিটা সমান কি লেখা যায়? থিটা থিটা নট, থিটা মাইনাস প্লাস নট। নট। হ্যাঁ, মানে ধরো এই থিটা নট যদি 0 ডিগ্রি হইতো আর থিটা যদি 45 ডিগ্রি হইতো, তাহলে 45 - 0। আর থিটা নট যদি 15 হইতো, থিটা যদি 45 হইতো, তাহলে 45 - 15। মানে আমার ডেটা যা দেয়া থাকবে ওই অনুযায়ী আর কি। থিটা নট যে সবসময় 0 হবে এটা মানে কারেক্ট না, মানে এটা উপাত্তের উপর ডিপেন্ড করবে। এখন বিষয় হচ্ছে এই যে আমার লিনিয়ার মোশনে যেটা এস, ওইটাই হচ্ছে সার্কুলার মোশনে থিটা, ডেল থিটা। ঠিক আছে? তো আচ্ছা। আহ, আচ্ছা, এখানে হচ্ছে পিডিএফটা আসছে। আচ্ছা, আমি এটা দেখছি। ওকে, তাহলে এখন হচ্ছে আমরা ওই জিনিসগুলো আস্তে আস্তে দেখি। তো বৃত্তাকার গতির বিষয়টাই হচ্ছে, মানে তুমি এত দিন লিনিয়ার মোশনে, যেগুলো হচ্ছে লিনিয়ার মোশনের জন্য বিভিন্ন প্যারামিটার দেখতা, ভি নট, তারপর ভি, তারপর এস, এ, ওইগুলো হচ্ছে বৃত্তাকারের জন্য আলাদাভাবে জানতে হবে। যেমন ধরো এইখানে ওই ওকে কেন্দ্র করে আমরা হচ্ছে বৃত্তাকার পথে একটা কণা চলছে। তো এটা এ থেকে বি, এই পয়েন্টে আসতে সে যদি এস দূরত্ব অতিক্রম করে, তাহলে এই বি, এটাকে বলা হয় পরিধি বরাবর অতিক্রান্ত দূরত্ব এস, মানে যেটা একটা বৃত্তচাপ। তো এই বৃত্তচাপটা যদি কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে আমরা কি জানি, মানে কোণ সমান চাপ বাই ব্যাসার্ধ, তাই না? মানে এটা হচ্ছে 9 10 হায়ার ম্যাথে যে ছিল, মানে জি। বৃত্তের যে কোনো কেন্দ্রে উৎপন্ন কোণ, এটার চাপ, মানে বৃত্তচাপ, মানে যেই চাপটা উৎপন্ন করছে এখানে এস চাপ, আর ব্যাসার্ধর অনুপাত থেকে আমরা পাই, মানে এস কে আর দিয়ে ডিভাইড করলে আমরা থিটা পাই। তাহলে এস ইকোয়াস টু কি হবে? আর থিটা। ঠিক আছে? তো এটা প্রায়ই দরকার হয়। আর এইখান থেকে রেডিয়ানের সংজ্ঞাটাও আমরা দিই, এটাও জানি। মানে কখনো বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ, মানে ধরো আমার যেই চাপটা উৎপন্ন হয়েছে ওইটা যদি আর এর সমান হয়ে যায়, তাহলে কেন্দ্রে 1 রেডিয়ান কোণ উৎপন্ন হয়। এখানে জাস্ট এটাই বলছে, রেডিয়ানের সংজ্ঞাটা দিচ্ছে। মানে থিটা হচ্ছে ও পরিধি, মানে 2 π r ডিভাইডেড বাই আর, এটা হবে। আচ্ছা, আহ, আচ্ছা, মানে এটা হচ্ছে টোয়াইস পাই রেডিয়ানের জন্য। মানে যদি একটা পূর্ণ ফুল রিভলিউশন চিন্তা করি, তাহলে থিটা ইকুয়ালস টু টোয়াইস পাই রেডিয়ান হবে। এই জিনিসটা কি বুঝো? মানে এই যে থিটা ইকুয়ালস টু টোয়াইস পাই আর বাই আর, এটা কোথা থেকে আসলো? এটা হচ্ছে মানে ধরো এই এ পয়েন্ট থেকে শুরু করে আবার এ পয়েন্টে চলে আসছে, তাহলে এই ক্ষেত্রে এস ইকস টু আর থিটা, থিটা ইকস টু তো এস বাই আর। তো এখন আমার উৎপন্ন বৃত্তচাপ কোনটা? বৃত্তচাপটা পুরো পুরো থিটাই না, এখানে যে এই পরিধিটা আছে,
তাহলে পরিধির ফর্মুলা কি? টোয়েস পাই আর ডিভাইডেড বাই আর। তাহলে আর 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 কাটা গেলে থিটা ইকুয়ালস টু কি হবে? 2 টোয়েস পাই। পাই। এই জন্য আমরা বলি মানে কোন একটা কণা সে যে পয়েন্ট থেকে শুরু করে আবার যদি বৃত্তপথে ওই পয়েন্টে ফিরে আসে তাহলে কেন্দ্রে 360 ডিগ্রি বা 2 পাই রেডিয়ান। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এইখানে এই জিনিসটা বোঝানো হয়েছে আর কি, 360 ডিগ্রি। আর 1 রেডিয়ান হচ্ছে 360/2 পাই বা 57.3 ডিগ্রি প্রায়। 1 রেডিয়ান কোণ যেটা, কারণ আহ, মানে 1 রিভলিউশন মানেই হচ্ছে 2 পাই রেডিয়ান, মানে 360 ডিগ্রি। তাহলে 2 পাই রেডিয়ান যদি 360 ডিগ্রি হয়, 1 রেডিয়ান কি হবে? 360/2 পাই ডিগ্রি, মানে 57.3 ডিগ্রি। আচ্ছা, তো এই জিনিসগুলা মাথায় রাখবা এখানে যে কনভার্সন গুলা দেয়া আছে, মানে ম্যাথ করতে গেলে এইগুলাতেই আসলে প্রবলেম হয়, কনভার্সনে। আচ্ছা, এখন আমরা তো হচ্ছে যখন লিনিয়ার মোশনে ছিলাম তখন ছিল রৈখিক বেগ। এখন যখন সার্কুলার মোশনে থাকবো তখন আসবে কৌণিক বেগ। কারণ আমাদের রিয়েল লাইফে যে রাস্তাগুলা, ওইগুলা তো এরকম লিনিয়ার থাকে না। ওইগুলার তো হচ্ছে বাঁক থাকবে, তাই না? মানে একদম স্ট্রেট লাইনে তো রাস্তা থাকে না, এগুলার বাঁক থাকে, এরকম আঁকা বাঁকা পথে যায়। তার মানে রিয়েল লাইফে হচ্ছে আমাদের বেশিরভাগ সার্কুলার মোশন বা এই টাইপের জিনিসগুলো ডিল করতে হয়। ঠিক আছে? আচ্ছা, এখন লিনিয়ার মোশনে তো আমাদের বেগ ছিল ভি, মানে এই টাইপের বেগ ছিল ভি। এখন সার্কুলার মোশনের ক্ষেত্রে তো আহ, মানে হচ্ছে লিনিয়ার ভেলোসিটিও থাকবে। লিনিয়ার ভেলোসিটিটা কি হবে? প্রত্যেক পয়েন্টে যে একা স্পর্শক, ওই স্পর্শক বরাবর মানে লিনিয়ার ভেলোসিটি ভি থাকবে। আরেকটা বিষয় কি থাকবে, আরেকটা ভেলোসিটি কি থাকবে? কৌণিক মানে বেগ। হ্যাঁ, অ্যাঙ্গুলার ওয়েতে একটা ভেলোসিটি থাকবে না? জি স্যার। ওইটা হচ্ছে ওমেগা। মানে হচ্ছে প্রত্যেক পয়েন্টের আমি যদি ট্যানজেন্ট আঁকি বা স্পর্শক আঁকি, তাহলে ওইটা হচ্ছে ওই পয়েন্টের লিনিয়ার ভেলোসিটি হবে। আর অ্যাঙ্গুলার ভেলোসিটি হবে মানে ওই ওমেগার যে বিষয়টা, মানে হচ্ছে ওই পয়েন্টকে কেন্দ্র করে কৌণিক ভাবে যে গতিবেগ থাকে। তো এই ওমেগাটাই এইখানে ডেসক্রাইব করতেছে। আচ্ছা, ওমেগার ক্ষেত্রে এইখানে বেশ কিছু জিনিস লিখছে। এখন এইগুলা কি, এটা আমরা দেখি। আচ্ছা, ওমেগা হচ্ছে বেসিক্যালি হচ্ছে কৌণিক তাৎক্ষণিক বেগ আর কি। আচ্ছা, এখন আচ্ছা, ভি জিনিসটা কি? মানে বেগ ভি, ভি হচ্ছে ds/dt না? মানে জি স্যার। তুমি এই জিনিসগুলো বুঝো, মানে ডিফারেন্সিয়েশন দিয়ে যে দেখে সময় ব্যবধান শূন্যের কাছাকাছি, এটা দিয়ে যে ভি বের করে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে মানে যখন সময় ব্যবধান অনেক বড় থাকে, মানে এরকম টি এর মতো এত বড় ব্যবধান থাকে, তখন আমরা যে বেগটা পাই ওইটা হচ্ছে গড় বেগ। ঠিক আছে? মানে আমাকে যদি বলে যে এটা হচ্ছে ঢাকা, ঢাকা থেকে এটা হচ্ছে চিটং, মানে টি সময় লাগে যাইতে, ওই সময় দূরত্ব এস অতিক্রম করে, তো বাসের বেগ কত ছিল? তো ওইটা হচ্ছে আমরা অ্যাভারেজ ভেলোসিটি ধরি, মানে s/t। মানে টি ধরো 3 ঘন্টা বা 3.5 ঘন্টা এরকম আর কি। কিন্তু এই টিটাকে যদি আমি অনেক ছোট করে ধরো, স্পেসিফিক কোনো একটা জায়গার ভেলোসিটি আমি জানতে যাচ্ছি, মানে এই পয়েন্টের ভেলোসিটি জানতে যাচ্ছি, তাহলে কি করতে হবে? আমার এই যে ডেল টি যে ব্যবধানটা, মানে অনেক বড় সময়, ডেল টি কষ্ট কি? টি মাইনাস টি নট।
তো এই সময় ব্যবধানটা আমি মানে ডিফারেন্সিয়েশন মানে কি, অনেক বড় জায়গা থেকে অনেকগুলো স্লাইস করে ছোট ছোট জায়গা ক্রিয়েট করা, তাই না? অন্তরীকরণ Yes, বা sir. ডিফারেন্সিয়েশনের মেইন থিম তো এটা। তো আমি যদি একটা ছোট স্লাইস নিই, মানে যেটা হচ্ছে ডেলটি হচ্ছে শূন্যের কাছাকাছি, মানে লিমিট, আমি এটা লিমিট দিয়ে দিলাম। আমরা যে ওই দিন লিমিট দেখছিলাম ম্যাথে, মানে ডেলটিটা শূন্যের কাছাকাছি করে দিচ্ছে। তাহলে এই স্লাইসটা তো অনেক ছোট হয়ে যাবে, তাই না? তাহলে Yes, sir. এই লিমিট ডেলটি টেন্স টু জিরো, এই সময় আমার এই ভি তো হচ্ছে ডিএস বাই ডিটি ছিল, সরি, ভি বার হচ্ছে এস বাই টি ছিল, অ্যাভারেজ ভেলোসিটি। এখন টি যখন শূন্যের কাছাকাছি হয়ে যাবে, এটা কি হয়ে যাবে, মানে এস বাই টি, মানে এটা হচ্ছে একদম ছোট হয়ে যাবে না? মানে এস এর জায়গায় এটা কি ডেল এস হয়ে যাবে না? আর টিটা অনেক ছোট হয়ে ডেল টি হয়ে যাবে না? তো এইটাই হচ্ছে এই সময়ে ওই বাস্টার বেগ আর কি, মানে লিমিট ডেল টি টেন্স টু জিরো, ডেল এস বাই ডেল টি। ঠিক আছে? Yes, sir. তো এটা হচ্ছে ওই মোমেন্টে ভেলোসিটি। এখন এটা যেরকম লিনিয়ার ভেলোসিটির ক্ষেত্রে আমরা তাৎক্ষণিক বেগ বের করার সময় যেরকম ডেল টি টি এর কাছাকাছি করে দিচ্ছে, এখানে যদি তাৎক্ষণিক ত্বরণ বের করতে চাই, তাহলে এইখানেও তো এই ডেল টিটা, মানে যেটা অনেক বড় চিন্তা করতেছি ইনিশিয়ালি, ওইটা হচ্ছে একদম ছোট একটা স্লাইস নিতে হবে না? মানে এত বড় না নিয়ে একদম ছোট, মানে ডেল টি টেন্স টু জিরোর কাছাকাছি নিয়ে নিব, মানে লিমিট ডেল টি টেন্স টু জিরো। তাহলে এটা কি আর, মানে হচ্ছে এটা অনেক ডেল থিটা বাই ডেল টি হয়ে যাবে না? Yes, sir. মানে এটা ডেল এস, এইখানেও এটা কি হবে, ডেল থিটা বাই ডেল টি। তাহলে এটা হচ্ছে ওই মোমেন্টের কৌণিক বেগ, ওমেগা বের হয়ে যাবে এরকম হলে। Yes, sir. আচ্ছা, এখন এই যে এটা লিমিট দিয়ে লিখলাম না, এই যে যখন ডেল টি টেন্স টু জিরোর কাছাকাছি হয়, এই জিনিসটাকে ডি থিটা লেখা যায়, মানে যখন ডেল থিটা অনেক ছোট হয়ে যায়, আর ডেল টিও যখন টেন্স টু জিরো হয়ে যায়, ওইটাকে ডিটি লেখা যায়। এই জন্য দেখবা ডিরেক্ট লেখা যায়, মানে ওমেগা সমান ডি থিটা বাই ডিটি, বা এইখানে ভি সমান ডিরেক্ট লিখে দেয় ডিএস বাই ডিটি। বুঝা গেল? Yes, sir. আচ্ছা, এই যে ওমেগা সমান ডি থিটা বাই ডিটি, অর্থাৎ সময়ের সাপেক্ষে কৌণিক বেগের কৌণিক সরণের অন্তরককে কৌণিক বেগ বলে। মানে এখানে বাংলায় এই জিনিসটা লিখছে আর কি, মানে সময়ের সাপেক্ষে কৌণিক সরণের অন্তরক, মানে ডি থিটা বাই ডি টি তো ডিফারেন্সিয়েশন বা অন্তরক, তো এটাকে কৌণিক সরণ বলে। আচ্ছা, এখন বৃত্তাকার পথটি সম্পূর্ণ একবার ঘুরে আসতে বস্তুটির যে সময় লাগে তাকে বলা পর্যায়কাল। তাহলে কোনো বস্তুর পর্যায়কাল টি হইলে এই ডি থিটা জিনিসটা কি হবে, টোয়াইস পাই, তাই না? Yes, sir. মানে 360 ডিগ্রি একটু আগে যেটা দেখালাম, আর এইটা হচ্ছে পুরো পর্যায়কাল হয়ে যাবে, ক্যাপিটাল টি। ঠিক আছে, ওমেগা সমান 2 পাই বাই টি লেখা যায়। আচ্ছা, এখন আমরা আবার জানি কি, মানে প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করে তাকে কম্পাঙ্ক বলে। এখন সে হচ্ছে টি সেকেন্ড বা পর্যায়কালে, দেখো, মানে এই যে পর্যায়কাল, যে যে জিনিসটা, এই যে সে যে একবার পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করতেছে, তো এটার জন্য টাইম কত লাগতেছে, টি সেকেন্ড বা পর্যায়কাল। তাহলে টি সেকেন্ডে সে কমপ্লিট করতেছে কি, Ac- একটা পূর্ণ ঘূর্ণন।
মানে একটা রিভলিউশন, তাহলে 1 সেকেন্ডে কয়টা সম্পন্ন করতেছে? 1/t রিভলিউশন। তো এই জিনিসটাকে ফ্রিকোয়েন্সি এফ বলে। বুঝা গেছে? Yes, sir. তাহলে এফ ইকোয়াস টু যদি 1/t হয়, এই মানে ওমেগা সমান যে টোয়াইস পাই বাই টি পাইছো, টোয়াইস পাই বাই টি, এটা কি লেখা যায়? মানে টোয়াইস পাই ইন্টু 1/t, তার মানে কি ওমেগা সমান টোয়াইস পাই এফ। ঠিক আছে? আচ্ছা, এখন টি সময়ে যদি, মানে এটা তো ক্যাপিটাল টি ছিল, এখন ধরো পর্যায়কাল না, যে কোনো টি সময়ে যদি এন সংখ্যক পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করে, ধরো যে কোনো র্যান্ডম টি সেকেন্ডে, মানে পর্যায়কাল না, টি সেকেন্ডে সে এন সংখ্যক পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করে, তাহলে 1 সেকেন্ডে কয়টা পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করে? n/t সংখ্যক, তাই না? Yes, sir. তাহলে এটাও তো ফ্রিকোয়েন্সি, তাই না? এটাও তো এফ। তাহলে ওই টাইপের ঘটনার ক্ষেত্রে ওমেগা সমান কি লেখা যায়? 2 টু pi পাই n. এন বাই টি, মানে যেখানে টিটা পর্যায়কাল না। আচ্ছা, তাহলে এইখানে হচ্ছে কৌণিক বেগের মাত্রা, এগুলা এমসিকিউতে আছে, আসে যে টি ইনভার্স ওয়ান, এগুলা হচ্ছে তোমার একটু দেখে নিতে হবে। তারপর একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, কারণ কৌণিক বেগ হচ্ছে ডি থিটা বাই ডিটি, তাহলে থিটার ইউনিট তো রেডিয়ান আর টি এর ইউনিট সেকেন্ড। তারপর এই জিনিসগুলো আসে, 1 রিভলিউশন ইকুয়ালস টু টোয়াইস পাই রেডিয়ান। তো 1 RPM মানে কি? রিভলিউশন পার সেকেন্ড মানে কি? 1 রিভলিউশন বাই 1 সেকেন্ড, তো 1 রিভলিউশন তো টোয়াইস পাই রেডিয়ান। তো 1 RPS মানে হচ্ছে টোয়াইস পাই রেডিয়ান পার সেকেন্ড, মানে 1 RPS হচ্ছে 1 রিভলিউশন পার সেকেন্ড। আচ্ছা, আবার কৌণিক বেগের রিভলিউশন পার মিনিটেও অনেক জায়গায় লেখা হবে, মানে ম্যাথে বিভিন্ন টাইপের থাকবে এই কনভার্সন গুলো। তো 1 রিভলিউশন ইন 1 মিনিট, তো এই রিভলিউশন কে টোয়াইস পাই রেডিয়ান, আর 1 মিনিটকে 60 সেকেন্ডে নেব, তাহলে এটা পাই/30 রেডিয়ান পার সেকেন্ড। আচ্ছা, এখন কৌণিক বেগের দিক, মানে এই দিকটা কিভাবে পাবা? এই জন্য তোমার এখন 3 ডাইমেনশনে যেতে হবে। কারণ হচ্ছে সার্কুলার মোশন, ধরো এখানে একটা ওকে কেন্দ্র করে একটা বৃত্তাকার পথে ঘুরছে কোন একটা কণা, তো তুমি যখন 3 ডাইমেনশনালি যাবা, তখন এই যে এ থেকে বি তে যাচ্ছ, তো মানে যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাও, মানে এ থেকে বি পয়েন্টে, তাহলে তোমার ও পয়েন্টে একটা স্ক্রু রাখতে হবে। ওই স্ক্রুটা তুমি যদি এ থেকে বি পয়েন্টের দিকে নিতে চাও, তাহলে হচ্ছে স্ক্রুটা হচ্ছে খুলে আসতেছে ওই জায়গা থেকে, এরকম হবে না? ওই যে ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল বা এই জাতীয় যে রুল আছে, মানে ধরো এ থেকে বি পয়েন্টের দিকে যাচ্ছ, তাহলে জিনিসটা কি হবে? মানে তোমার যদি এখানে একটা স্ক্রু রাখো, ওইটা যদি এ থেকে বি পয়েন্টে ঘুরাইতে চাও, তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরাইতে হবে না? তো Yes, sir. আমরা যখন কোনো জায়গা থেকে স্ক্রু খুলি, ধরো স্ক্রু ড্রাইভার দিয়ে বা কোনো কিছু দিয়ে, তাহলে আমরা কি করি? ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরাই না, না যে কোনো স্ক্রু খোলার সময়? তাহলে ওইটা হবে কি এই তলটার উপরের দিকে, কৌণিক বেগের দিক। ঠিক আছে? আর যদি বি থেকে এ পয়েন্টে আসতা, ওই সময় কৌণিক বেগের দিক কি হতো? নিচের দিকে, তাই না? মানে স্ক্রুটা হচ্ছে দেয়ালের ভিতর বা ডিস্কের ভিতর ঢুকে যাচ্ছে, এরকম হয়তো। মানে ঘড়ির কাঁটার দিকে গেলে স্ক্রুর দিকটা, কৌণিক বেগের দিক হয়তো নিচের দিকে, আর ঘড়ির কাঁটার উল্টো দিকে গেলে কৌণিক বেগের দিক কি হয়? উপরের Word. দিকে। এটা হচ্ছে বেগের বিষয়। তারপর রৈখিক দ্রুতি ও কৌণিক দ্রুতির সম্পর্ক। তাহলে রৈখিক এটার সম্পর্ক কি? ভি কষ্ট আর ওমেগা, এখন এটা কোথা থেকে আসলো?
এখন আমরা তো জানি এস ইকুয়ালস টু কি আর থিটা, মানে একটা বৃত্তচাপ। এখানে বৃত্তচাপ যে এ বি এস আসলো, এটা কি হবে আর থিটা। তাহলে আমার ও রৈখিক বেগ আর কৌণিক বেগের মাঝে সম্পর্ক করার জন্য এটা থেকেই তো করা লাগবে, কারণ এস আর থিটা দুইটাই আছে। আচ্ছা, আমরা এইখানে দেখতেছি মানে থিটা ইকুয়ালস টু আর বাই এস হইলে এস ইকুয়ালস টু আর থিটা। এখানে যেহেতু কোণ সরণ আর রৈখিক সরণ দুইটাই আছে, তো আমার হচ্ছে এইখান থেকে আমি চাচ্ছি রৈখিক বেগ আর কৌণিক বেগের মাঝে সম্পর্ক নিতে। এখন এটা হচ্ছে কৌণিক বেগের সাথে সম্পৃক্ত, এটা হচ্ছে রৈখিক বেগের সাথে সম্পৃক্ত। তাহলে দুইজনকে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব? টি এর সাপেক্ষে। কারণ হচ্ছে এইভাবেই আমি হচ্ছে বেগে যাইতে পারি, মানে সময়ের সাপেক্ষে যে দূরত্বের পরিবর্তন। এখন একটা বৃত্তাকার পথে রেডিয়াসটা কনস্ট্যান্ট, তো এটাকে তো ডিফারেন্সিয়েট করা যায় না। তো আমি এই থিটাকে ডিফারেন্সিয়েট করব। তাহলে এই জিনিসটা কি আসতেছে ভি, আর এটা কি আসবে আর ইন্টু ওমেগা, মানে ভি ইকুয়ালস টু ওমেগা আর। এখন এটা হচ্ছে স্কেলার ফরম্যাটে, মানে স্কেলার রাশি হিসেবে এইগুলা দেখলাম, কিন্তু ভেক্টর রাশি এইগুলা তো স্কেলার না, মানে এই ভিটি এগুলা তো ভেক্টর। এখন ভেক্টরের ক্ষেত্রে কি হবে? ভি কোস টু ওমেগা ক্রস আর হবে নাকি আর ক্রস ওমেগা হবে, এটা এখন দেখার বিষয়। তাহলে এটার ক্ষেত্রে আমার ওই রাইট হ্যান্ড ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল এইগুলা দিয়ে দিকটা বের করতে হবে, মানে কোন দিকে হচ্ছে জিনিসটা ভ্যালিড। আচ্ছা, এই যে ভি কোস টু আর ক্রস ওমেগা হবে নাকি ওমেগা ক্রস আর হবে, এটা হচ্ছে আমাদের এখান থেকে বের করতে হবে। তো এটা বের করার জন্য আমি ধরি, মানে এটা হচ্ছে ও কে কেন্দ্র করে ঘুরতেছে না, ও প্রাইম কে কেন্দ্র করে ঘুরতেছে একটা ত্রিমাত্রিক অবস্থানে। আর আমার ও হচ্ছে এখানে নিচে কোনো একটা পয়েন্টে আছে, মানে যেটার সাপেক্ষে আমার এই পয়েন্টটা একটা অবস্থান ভেক্টর আর অতিক্রম করে আছে। ঠিক আছে, মানে অবস্থান ভেক্টর হচ্ছে আর। আর এই যে এইখানে আমি যে একটা লম্ব চিন্তা করতেছি, এই লম্ব দিকের সাথে এই অবস্থান ভেক্টরটা থিটা কোণ উৎপন্ন করছে, এরকম আমি চিন্তা করতেছি। এখন এই এত কিছু চিন্তা করার কারণ হচ্ছে আমরা যখন শুধু এরকম সিম্পলি বিষয়টা দেখব, তখন হচ্ছে আমরা হচ্ছে কোনো অবস্থান ভেক্টর টেক্টর ওই হিসেবে দেখতেছি না, জাস্ট হচ্ছে রেডিয়াস আর হিসেবে দেখতেছি। কিন্তু আমরা যখন মানে এরকম ভেক্টর ফরম্যাটে দেখতে যাব, তখন তো আমার শুধু রেডিয়াসের সাপেক্ষে দেখলে হবে না, মানে আমার তো অবস্থান ভেক্টরের সাপেক্ষে সবকিছু চিন্তা করতে হবে। তো ওই মূল বিন্দুর সাপেক্ষে অবস্থান ভেক্টর নেওয়া হয়েছে। এখন এখন আর সিম্পলি বেগ চিন্তা করলে হবে না, এটা হচ্ছে এই এই যে পয়েন্টের অবস্থান ভেক্টর চিন্তা করা হচ্ছে, ওই বিন্দুতে একটা স্পর্শক, মানে ওই ওই সেকেন্ডে ভেলোসিটি ভি আমরা চিন্তা করতেছি। এখন এই ভি এর দিকটা কি আর ক্রস ওমেগা দিয়ে পাওয়া যায় নাকি ওমেগা ক্রস আর দিয়ে পাওয়া যায়, এটা আমাদের দেখতে হবে। এখন বিষয়টা হচ্ছে আমরা যদি আর ক্রস ওমেগা নিই, তাহলে বিষয়টা কি আর ভেক্টরটাকে আমি ওমেগার দিকে সরাচ্ছি, বিষয়টা এরকম। ঠিক আছে, Yes, sir. এখন হচ্ছে এটা তো ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে। তো ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে আমরা কি জানি, ওমেগার দিক হবে উপরের দিকে, তাই না? ঘড়ির কাঁটার বিপরীত দিকে যেহেতু কণাটা ঘুরতেছে। এখন আর ক্রস ওমেগা মানে আর কে আমি সরায় ওমেগার দিকে নিয়ে আসতেছি, তাহলে কি ভিটার অস্তিত্ব থাকতেছে? মানে ভিটা তো আমি বেরেই করছিলাম এই অবস্থান ভেক্টরের সাপেক্ষে। তো আর ক্রস ওমেগা মানে আর কে ওমেগার দিকে নিয়ে আসা।
তো ভি এর দিকটা তো আমি পাইতেছি না, কিন্তু ওমেগা ক্রস আর করলে মানে ওমেগাকে আমি আর এর দিকে নিয়ে আসতেছি, তাহলে ওমেগা আর দুইজনেই ভি এর দিকটা ডিনোট করতেছে। এই জন্য ভি ইকুয়ালস টু ওমেগা ক্রস আর, মানে আর ক্রস ওমেগা হবে না। এটা হচ্ছে তোমার রাইট হ্যান্ড রুলে তুমি সবচেয়ে ভালো ইয়ে করতে পারবা। মানে ওমেগা আর আর এর সমতলে তুমি যদি একটা এয়া রাখো, মানে ওমেগা আর আর দুইটাই ওমেগা ক্রস আর মানে ওমেগাকে আর এর দিকে নিয়ে আসা। তো ওমেগা আর দুইজন মিলেই ভি এর দিকটা ডিনোট করে। তার তো মানে এটা যদি ভি কত। বিপরীত দিকে হয় তখন তো হচ্ছে আবার এটা আর ওমেগা হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন এটা তো তাহলে ক্লিয়ার তাই না? Yes, sir. ওমেগা ক্রস আর এর দিকে যে ভি এর দিক, মানে তোমার এটা ক্রস মাল্টিপ্লাই করে বের করতে হবে জিনিসটা, মানে ক্রস গুণনের যে সিস্টেমটা আছে, ক্রস মাল্টিপ্লিকেশন। আচ্ছা, এখন তাহলে পরের যে টপিকটা সেটা হচ্ছে কৌণিক ত্বরণ। আচ্ছা, অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। আচ্ছা, এখন কৌণিক ত্বরণের বিষয়টাও সেম। আচ্ছা, কৌণিক ত্বরণের বিষয়টাও সেম, এই আগের মতোই। আমরা টাইম ডিফারেন্স, যেটা সময় ব্যবধান, ওইটা শূন্যের কাছাকাছি দিলে সময়ের সাথে যে কৌণিক বেগের পরিবর্তন, ওইটাই হচ্ছে কৌণিক ত্বরণ। আচ্ছা, তাহলে নর্মালি কৌণিক অ্যাভারেজ কৌণিক ত্বরণ কোনটা? গড় কৌণিক ত্বরণ আলফা বার হচ্ছে ডেল ওমেগা বাই ডেল টি। তো এই সময় ব্যবধান যদি আমরা শূন্যের কাছাকাছি দিই, তখন সময়ের সাথে কৌণিক বেগের যে পরিবর্তন পাবো, তো ওইটা হচ্ছে তাৎক্ষণিক কৌণিক ত্বরণ আলফা। তো এখন লিমিটার সংজ্ঞানুসারে এটাকে ডি ওমেগা আর এটাকে ডিটি লেখা যায়। তার মানে আলফা মানে কি? আলফা ইকুয়ালস টু ডি ওমেগা বাই ডিটি। ঠিক আছে? তো এখন কৌণিক ত্বরণ আর রৈখিক ত্বরণের সম্পর্ক, এটার জন্য আমার কি করতে হবে? আমি মাত্রই তো ভি কষ্ট আর ওমেগা পাইলাম, তাহলে ভি থেকে ভি কে এই ইকুয়েশনটাকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলেই আমরা এই সম্পর্ক পেয়ে যাব। মাত্রই যেটা পাইছি, ভি কষ্ট আর ওমেগা, এই ইকুয়েশনটাকে আমাদের হচ্ছে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। মানে এইখানে হচ্ছে ডি ডি টি অফ ওমেগা। তাহলে এই জিনিসটা হচ্ছে এ, আর এই জিনিসটা হচ্ছে আলফা। তার মানে এটা হচ্ছে রৈখিক ত্বরণ আর কৌণিক ত্বরণের মাঝে সম্পর্ক। আচ্ছা, তারপর ওই যেটা বলতেছিলাম, মানে বৃত্তাকার গতির ক্ষেত্রে গতির সমীকরণ গুলা কি হবে? মানে এই জিনিসটা, মানে লিনিয়ার মোশনের সমীকরণটা বলতে পারবা? মানে এই যে এইখানে যে যেটা V দেখাচ্ছে, এটাই plus V is equals to V dot plus AT. আহ, এটা কি ভি কষ্ট ভি নট প্লাস এটি? আচ্ছা, আমরা দেখি এই জিনিসটা তুমি ভালো মতো বুঝতে পারলেই কৌণিক ত্বরণ রিলেটেড যেই ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো, ওইটাতে আর কখনো সমস্যা হবে না। আচ্ছা, আমরা আহ, রৈখিক ত্বরণ যেটা, ওইটার ক্ষেত্রে, সরি রৈখিক গতি যেটা, ওইটার ক্ষেত্রে প্রথম সমীকরণ লিখব, এরপর কৌণিক গতির ক্ষেত্রে লিখব। আচ্ছা, রৈখিক গতির ক্ষেত্রে এক নাম্বার সমীকরণ হচ্ছে এস ইকুয়ালস টু ভিটি। ঠিক আছে? বা এস ইকুয়ালস টু কি লেখা যায়? এক্স মাইনাস এক্স নট, তাই না? ইকুয়ালস টু ভিটি।
তো এই 1 নাম্বার ইকুয়েশনটাকে এইখানে জাস্ট এস এর জায়গায় লেখে ডেল থিটা, আর ভি এর জায়গায় লেখে ওমেগা টি। তো ডেল থিটা মানে কি? থিটা মাইনাস থিটা নট। মাইনাস থিটা নট ইকুয়ালস টু ওমেগা টি। তো এই ক্ষেত্রে একটা সমীকরণ দেখবে এক্স ইকুয়ালস টু এক্স নট প্লাস ভিটি। তাহলে এটাই এখানে হচ্ছে থিটা ইকুয়ালস টু থিটা নট প্লাস ওমেগা টি। বুঝে গেছে? জি স্যার। মানে এটা হচ্ছে রৈখিক গতির ক্ষেত্রে, আর এই জিনিসটা জাস্ট কৌণিক গতির ক্ষেত্রে। আর এইখানে ভিটা কি মিন করে বলতো? সমবেগ। আর এই ক্ষেত্রে ওমেগাটা কি করে? সম কৌণিক বেগ। এটা মাথায় রাখতে হবে, মানে কখন কোনটা ইউজ করবা। তারপর 2 নম্বরে হচ্ছে আহ, আহ, আচ্ছা, এই ক্ষেত্রে ভি কষ্ট হচ্ছে ভি নট প্লাস এটি। তাহলে এই ক্ষেত্রে এটা কি হবে? ওমেগা ইকুয়ালস is টু equals ওমেগা to নট one naught প্লাস, plus alpha t. হ্যাঁ, আলফা টি, কারেক্ট। তারপর ভি স্কোয়ার ইকুয়ালস টু ভি নট স্কোয়ার প্লাস টোয়াইস এ এস। তাহলে এই ক্ষেত্রে কি হবে? Omega ওমেগা square স্কোয়ার সমান plus 2 omega naught square plus 2 alpha theta. ডেল থিটা, তাই না? Hmm. বা আলফা থিটা, এই ধরনের হবে। তারপর 4 হচ্ছে এস ইকুয়ালস টু ভি নট টি প্লাস হাফ এটি স্কোয়ার। এটা কি হবে বলতো? যদি Del কৌণিক theta, del theta is equals to omega naught t plus half alpha t square. আচ্ছা, তারপর এস ইকুয়ালস টু ভি নট প্লাস ভি বাই 2 ইন্টু টি। এটা এই ক্ষেত্রে কি হবে বলতো? Del theta is equals to omega naught plus omega by 2 into t. হুম, এখন এই ডেল থিটাটা অনেক জায়গায় দেখবা থিটা মাইনাস থিটা নট হিসেবে দেখে, ঠিক আছে? প্লাস ওমেগা বাই 2 ইন্টু টি। তাহলে ওই ক্ষেত্রে দেখবা থিটা সমান থিটা নট প্লাস ওমেগা নট প্লাস ওমেগা বাই 2 ইন্টু টি। এই যে এই জিনিসগুলো মোটামুটি বুঝতে পারলে তোমার ইজি হয়ে যাবে। 2 আলফা ডেল থিটাকে জাস্ট থিটা মাইনাস থিটা নট হিসেবে দেখেছে। দেখো, ডেল থিটাকে থিটা মাইনাস থিটা নট আছে না, থিটা নটকে এখানে পাঠিয়ে দিচ্ছে। এখন এই সূত্রগুলো সব বুঝতে পারতেছো যে এগুলা কিভাবে আসছে? Hmm. আচ্ছা, আচ্ছা, এখন হচ্ছে আমরা হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ, তারপর এই জিনিসগুলা সেন্ট্রিপেটাল ফোর্স, তারপর সেন্ট্রিফিউগাল ফোর্স, এই জিনিসগুলো একটু দেখবো। এগুলো বুঝে খুব ইম্পর্টেন্ট, কারণ বোর মডেলের যে অ্যাপ্লিকেশন ওইখানেও এই জিনিসগুলো ঘুরে ফিরে আসে। আচ্ছা, এখন দেখো, সুষম বৃত্তাকার গতিতে কেন্দ্রমুখী ত্বরণ, মানে কেন্দ্রমুখী ত্বরণ মানে কি? মানে কেন্দ্রের দিকে যেই ত্বরণটা হয়, মানে এটা হচ্ছে সুষম বৃত্তাকার গতিতে এই কেন্দ্রমুখী ত্বরণ পাওয়া যায়। আচ্ছা, এখন এইটা আহ, এটা সবচেয়ে ভালো উপলব্ধি করার ওয়ে হচ্ছে যখন, ফর এক্সাম্পল ধরো, আমরা যখন ফর এক্সাম্পল ধরো একটা সুতায় একটা পাথর বেঁধে
ওই সুতার এক মাথা আমি আমার আঙ্গুলের সাথে বেঁধে ধরো ঘোরাচ্ছি, তাহলে কিছুক্ষণ পর কি হবে, আমার আঙ্গুলে একটা দাগের মতো পড়ে যাবে না? মানে চাপ পড়ে। হুম, ওই চাপটা এই জন্য পড়ে কারণ কেন্দ্রমুখী ত্বরণের জন্য বিষয়টা হয়। মানে কেন্দ্রমুখী ত্বরণের ফলে কেন্দ্রমুখী বল কাজ করে এইখানে, যেই কারণে এই দাগটা পড়ে। আমি যখন কোনো কিছু ধরো দড়িতে হচ্ছে কোনো পাথর বা কোনো কিছু বেঁধে আমি আঙ্গুলে বেঁধে যখন বারবার ঘোরাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে এইখানের যে লাইনগুলো এগুলো খুবই ইম্পর্টেন্ট। কোনো বস্তু যখন সমদ্রুতিতে সরল পথে চলে তখন তার গতিকে সুষম গতি বলে। এই সুষম গতিতে বস্তুর কোনো ত্বরণ থাকে না, কেননা বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। যেহেতু বেগ একটি ভেক্টর রাশি, তাই এর মান কিংবা দিক যে কোনো একটির অথবা উভয়টির পরিবর্তন হলে বেগের পরিবর্তন হয়, তথা ত্বরণ হয়। আবার বেগের মানই হচ্ছে দ্রুতি। সুষম দ্রুতির ক্ষেত্রে বস্তু সমদ্রুতিতে চলে বলে বেগের মানের পরিবর্তন হয় না, আর সরল পথে চলে বলে বেগের দিকের পরিবর্তন হয় না। তাই সুষম গতিতে সরল পথে চলন্ত বস্তুর কোনো ত্বরণ থাকে না। যখন কোনো বস্তু সমদ্রুতিতে বৃত্তের পরিধি বরাবর ঘুরতে থাকে তখন ওই বস্তুর গতিকে সুষম বৃত্তাকার গতি বলে। ওইরূপ গতিতে বস্তু সমদ্রুতিতে চলে বলে বস্তুর বেগের মানের কোনো পরিবর্তন হয় না, কিন্তু দিকের পরিবর্তন হয়। মানে এইখানে কিন্তু প্রত্যেক সেকেন্ডে বেগের দিকের পরিবর্তন হইতেছে, তাই না? মানের পরিবর্তন না হলো, কিন্তু সমদ্রুতিতে বেগের মানও যেই দিকে থাকে সরল আহ, গতিতে আর কি, মানে সরল পথে যখন কোনো বস্তু চলে, মানে এই ক্ষেত্রে মানে এস ইকোয়াস টু ভিটি যে ফর্মুলাটা আছে, এইখানে যখন কোনো বস্তু চলে সরল পথে, মানে ও যখন সুষম গতিতে চলে তখন এইখানে বেগ ভি হলেও এখানেও বেগ ভি থাকে। তো এটার মান সেম থাকে, আবার দিকও কিন্তু সেম থাকে, মানে এই দিকেই থাকে। কিন্তু বৃত্তাকার গতিতে তো সেম না। মানে বৃত্তাকার গতিতে হয় কি, ধরো এইখান থেকে এইদিকে চলতেছে, সুষম গতিতে চলতেছে, ঠিক আছে, কিন্তু প্রত্যেক সেকেন্ডে তার দিক ওর বেগের দিকটা পরিবর্তন হইতেছে, মানে প্রত্যেক পয়েন্টে, মানে ওই বিন্দুতে স্পর্শক পরিবর্তন হচ্ছে, মানে কেন্দ্রের সাপেক্ষে। তো এই ক্ষেত্রে বিষয়টা একই রকম না। আচ্ছা, এইখানে হচ্ছে দিকের পরিবর্তন হয় পরিধির বিভিন্ন বিন্দুতে অঙ্কিত স্পর্শকের অভিমুখ বিভিন্ন বলে বেগের দিক প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে, অর্থাৎ বেগেরও পরিবর্তন হচ্ছে অবিরত। সুতরাং বস্তুর ত্বরণ হচ্ছে, তাই বৃত্তাকার পথে সমদ্রুতিতে চললেও বস্তুর ত্বরণ থাকে। এটা হচ্ছে মানে সরলরৈখিক গতি আর বৃত্তাকার গতির মাঝে মেইন ডিফারেন্স। আচ্ছা, এখন এইখান থেকেই আসে কেন্দ্রমুখী ত্বরণ। মানে এই ত্বরণ বৃত্তের পথের ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে ক্রিয়া করে, তো একে কেন্দ্রমুখী ত্বরণও বলা হয়। মানে এই যে ব্যাসার্ধ বরাবর এই ত্বরণটা কেন্দ্রের দিকে ক্রিয়া করে, তো এটাকে বলে সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশন বা কেন্দ্রমুখী ত্বরণ। মানে সময় ব্যবধান যখন শূন্যের কাছাকাছি থাকে তখন বৃত্তাকার পথে চলমান কোনো বস্তুর সময়ের সাথে বৃত্তের ব্যাসার্ধ বরাবর এবং বৃত্তের কেন্দ্রের দিকে বেগের পরিবর্তনের হারকে কেন্দ্রমুখী ত্বরণ বলে। যেহেতু এই ত্বরণ ব্যাসার্ধ বরাবর বৃত্তের কেন্দ্রের দিকে কাজ করে, তাই এই ত্বরণকে ব্যাসার্ধমুখী ত্বরণও বলে। আবার এটা যেহেতু ত্বরণের এই ত্বরণ যেহেতু মানে বেগের দিকের লম্ব বরাবর কাজ করে। আচ্ছা, আবার আসছে। আচ্ছা, এখন
কেন্দ্রমুখী ত্বরণের মান এটা বের করার জন্য আমাদের এই বিষয়টা লাগছে। এখন ও কে কেন্দ্র করে আমরা ধরো বৃত্তাকার পথে এ থেকে বি পয়েন্টে আমি যাচ্ছি, তাহলে এখন ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে এরকম আমরা ধরে নিচ্ছি। এখন এইখানে যে জায়গাটা আছে এ থেকে বি পয়েন্টে যাওয়ার যে জায়গাটা, এইখানে হচ্ছে এদিকে যদি রেডিয়াস আর হয়, এইখানেও তো রেডিয়াস আর, তো এইখান থেকে এতটুকু পর্যন্ত ওর যে কৌণিক সরণ এটা হচ্ছে ডেল থিটা। এখন এইটা যদি ডেল থিটা হয়, এটাও ডেল থিটা হবে। এটার কারণটা কি জানো? মানে এই জিনিসটা কেমন হয়, মানে না। এটা ডেল। আচ্ছা, তাহলে এটা একটু দেখে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে এটা ঘড়ির কাঁটার দিকে যাচ্ছে ও পয়েন্টকে কেন্দ্র করে। তো এ থেকে বি একটা পয়েন্টে যাচ্ছে। তো এখন এটার যে বৃত্তচাপ, এটা বৃত্তের কেন্দ্রে ডেল থিটা কোণ উৎপন্ন করতেছে। এখন এই পয়েন্টে স্পর্শক হচ্ছে ভি এ, আর এই পয়েন্টে রৈখিক বেগ হচ্ছে ভিবি। তো এই দুইটাকে পিছনের দিকে বাড়াইলে এই দুইটা হচ্ছে এই পয়েন্টে ইন্টারসেক্ট করে। এখন বলতেছে এটা ডেল থিটা হলে এটাও ডেল থিটা হবে। আচ্ছা, উম, এটার কারণ হচ্ছে, আচ্ছা এইখানে আহ বিষয়টা হচ্ছে, মানে এটার হচ্ছে এয়ারটা যদিও অনেক বড় দেখাচ্ছে, কিন্তু এ আর বি পয়েন্ট কিন্তু একদম ক্লোজ, যেহেতু ডেল থিটা। ঠিক আছে, মানে হুম। এ আর বি পয়েন্ট খুবই কাছাকাছি, মানে আমরা আঁকার সুবিধার জন্য অনেক বড় নিচ্ছি, কিন্তু ইন রিয়েলিটি হচ্ছে মানে আমরা যদি একটা বৃত্ত আঁকি, তাহলে এ পয়েন্টটা এইদিকে হইলে বি পয়েন্টটাও এইদিকে। ঠিক আছে, তাহলে হুম। মানে তুমি যদি সেন্টারের সাপেক্ষে থিটা চিন্তা করো, এটা ধরো 0.0001 ডিগ্রি, মানে ডেল থিটা যেটা, মানে খুবই ছোট। তাহলে এই যে এর যে স্পর্শক ওইটা, আর বি এর যে স্পর্শক, এইটার মাঝে যে কোণটা, এইটাও তো খুবই ছোট হবে, যে এটাকে ডেল থিটার কাছাকাছি ধরে। ঠিক আছে, আরেকটা বিষয় হচ্ছে, মানে এটা তো একটা বিষয়, আর এ বি দুইটা পয়েন্ট যদি খুবই কাছাকাছি হয়, ধরো এ পয়েন্ট হচ্ছে এটা, বি পয়েন্ট হচ্ছে এটা, তাহলে এই যে এই জায়গাটা, এটাকে কিন্তু লম্ব হিসেবে ধরা যায়। বুঝছো? মানে এই রেখাটা মানে একটা সোজা লাইনের মতো চিন্তা করা যায়, মানে এটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এরকম চিন্তা করা যায়। ঠিক আছে, জি স্যার। তো এটা 90 ডিগ্রি, এটা হচ্ছে ডেল থিটা। তো এই যে এইখানে এ আর বি এর মাঝে যে কোণটা, এটা হচ্ছে এটার বহিস্থ কোণ না? তাহলে সরি, এই যে এইটা হচ্ছে ডেল থিটা ধরা যায়, মানে এটা একটা স্ট্রেট লাইনের মতো, এরকম চিন্তা করা যায়, স্ট্রেট লাইন। তো এটার যে মাঝের অ্যাঙ্গেল, এটাও খুবই ছোট হবে, মানে খুবই ছোট। এই কারণে এটা যদি থিটা হয়, তাহলে এটাকেও ডেল থিটা ধরা হয়। ঠিক আছে, এটা কি বুঝছো? জি স্যার। আচ্ছা, তাহলে এখন এটা ডেল থিটা হলে এটাও ডেল থিটা, তাহলে আমরা এই যে এই ভি এ, মানে এটাকে একটা পয়েন্ট পি চিন্তা করি, মানে ভি আর ভিবি,
কে যে পিছন দিকে বাড়াইছি, তাহলে এই জিনিসটাকে পি চিন্তা করি। পি পয়েন্টে এটা তো ভিএ, এটা ভিবি, মানে এই পয়েন্টটার নাম কিউ দিলাম, এটাকে আর দিলাম। এখন ভিএ এইদিকে কাজ করতেছে, ভিবি এইদিকে কাজ করতেছে, আর এইদিকে বরাবর আমি যদি একটা ভেক্টর চিন্তা করি, তাহলে এটাকে এই দুইটার ঋণাত্মক ভেক্টর ধরতে পারি, বা বিয়োগ করার ফলে আমি যে ভেক্টরটা পাইছি, মানে ভিবি মাইনাস ভিএ ধরা যায়। এটা কি বুঝো? মানে ঋণাত্মক ভেক্টর বা ভেক্টরের বিয়োগ। চিত্র ত্রিভুজ সূত্র অনুসারে যেটা হয়। হ্যাঁ হ্যাঁ, ত্রিভুজ সূত্র অনুসারে। এটা তো হুম, ভিএ, তাই না? তাহলে এই দিক বরাবর এই ভেক্টর দুইটার বিয়োগফল আসবে না, ভিএ মাইনাস ভিবি। হুম, আচ্ছা, তাহলে ডেল ভি সমান হচ্ছে, সরি, ভিবি মাইনাস ভি আসবে, মানে এটা হচ্ছে ডেল ভি হচ্ছে ভিবি মাইনাস ভিএ, মানে এই ভেক্টর থেকে এই ভেক্টরটা আমরা মাইনাস করতেছি, বিষয়টা এরকম। আচ্ছা আচ্ছা, এটা আরো বেটার হয় এইভাবে দেখাইলে। আচ্ছা দাঁড়াও, এটা হচ্ছে ভিএ ভেক্টর, মানে পি পয়েন্টে এটা হচ্ছে ভিএ, আর আহ, এইখানে হচ্ছে ভিবি কোনটা, এই পয়েন্টে ভিবি, ঠিক আছে? এখন তাহলে আমি এই ভেক্টরটা বের করতে যাচ্ছি, মানে কিউ পয়েন্টে এই ভেক্টরটা কোনটা। তাহলে এখন এটা তো ভিএ, তো এই পয়েন্টে ভিবিটা কোনটা হবে? সরি, এটা কি হবে বলো তো? এটা যদি ভিএ হয়, এটা মাইনাস ভি এ। হ্যাঁ হ্যাঁ, এটা তো ভিবি, এটা হবে মাইনাস ভিএ। আচ্ছা, তাহলে এখন এই ভেক্টরটা হচ্ছে, ধরো, ডেল ভি, ডেল ভি ভেক্টর। তাহলে এই দুইটা ভেক্টর তো একদিকে, তাই না? ত্রিভুজ সূত্র অনুসারে আমি যদি ধরি, মানে এই যে এই ভেক্টরটা আর মাইনাস ভি এ যে এই ভেক্টরটা, এটা তো একদিকে। তাহলে এই দুইটা একদিকে, তাহলে উল্টা দিক থেকে এটা কি, মানে ভেক্টর দ্বয়ের লব্ধের মানও দিক নির্দেশ করবে। তাহলে ডেল ভি কষ্ট কি হবে, ভিবি প্লাস মাইনাস প্লাস ভি। ভি এ, তাই না? এটা হবে রেজাল্টেন্ট। তাহলে আমি ডেল ভি ভেক্টরটা কি লিখতে পারি? ভিবি মাইনাস ভি এ। ডিরেক্ট হচ্ছে ভি মাইনাস ভি এ, মানে এই ভেক্টরটা অ্যাকচুয়ালি একটা রেজাল্টেন্ট ভেক্টর, তো যেটা হচ্ছে ভিবি মাইনাস প্লাস মাইনাস ভি এ, যেটাকে ওরা ডিরেক্ট লিখে দিচ্ছে ভিবি মাইনাস ভি এ, বুঝছো? স্যার। আচ্ছা, এই যে ডেল ভি কষ্ট হচ্ছে ভিবি মাইনাস ভি এ, তো এইভাবে এই জিনিসটা পাওয়া গেছে। এখন তাহলে আমার এইখানে যে আহ, মাঝের যে অ্যাঙ্গেল আছে ডেল থিটা, এটা সমান কি লেখা যায়, চাপ বাই ব্যাসার্ধ। তো আমার এইখানে বৃত্তচাপ কোনটা? চাপ হচ্ছে কিউ আর, মানে এই যে এই কিউ আর যে পয়েন্টটা, এটা হচ্ছে চাপ, মানে এটাই তো বৃত্তের কেন্দ্রে চাপ তৈরি করছে। আর হচ্ছে এইখানে ডিভাইডেড বাই এইখানকার ব্যাসার্ধটা কত, ব্যাসার্ধ হচ্ছে ভিএ, মানে আমি পি পয়েন্টকে কেন্দ্র করে একটা বৃত্ত চিন্তা করছি আর কি এদিকে। মানে এই যে পি পয়েন্ট, এটাকে কেন্দ্র করে ভিএ ব্যাসার্ধের এই এইখানে যে ভিবি যেটা,
মানে কিউ আর যেটা, এটা হচ্ছে একটা বৃত্তচাপ চিন্তা করছি। এই জিনিসটা, এটা হচ্ছে পি পয়েন্টকে কেন্দ্র করে ভি এ ব্যাসার্ধের আমি একটা বৃত্ত চিন্তা করছি, ঠিক আছে। ডেল থিটা মানে অ্যাঙ্গেল কি হবে, চাপ বাই ব্যাসার্ধ, তার মানে কিউ আর এর যে মান। আচ্ছা, তাহলে এখন কিউ আর জিনিসটা আসলে কি, ডেল ভি আমরা একটু আগেই তো দেখছি। আর ভি এ, এটা যেহেতু আহ, সমদ্রুতিতে কৌণিক পথে চলতেছে, তো ভি এ ভিবি দুইটাই তো অ্যাকচুয়ালি ভি। আমি তো পয়েন্ট আলাদা বোঝানোর জন্য ইয়ে করছি। মানে সমদ্রুতিতে যেহেতু কৌণিক ভাবে চলতেছে, ভি এও হবে ভি, ভিবিও থাকলেও এটাও ভি হইতো। তার মানে এই কিউ আর সমান কি লেখা যায়, মানে কিউ আর সমান ভি ডেল থিটা, মানে কিউ আর বলো বা ডেল ভি বলো, যেটাই বলো না কেন, ওইটা এই কিউ আর বা ডেল ভি যে পার্টটা, ওইটা লেখা যায় ভি, এটার সাথে ডেল থিটা মাল্টিপ্লাই করতে হবে। তো এটা আমরা এখান থেকে পেলাম, মানে কিউ আর যে চাপটা আমরা চিন্তা করতেছি, এটা হচ্ছে ভি কে ডেল থিটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আচ্ছা, এই যে এখানে আবার ওই জিনিসটা বলছে, এখন আমি তো কেন্দ্রমুখী ত্বরণ এ বের করতে যাচ্ছি। তো কেন্দ্রমুখী ত্বরণ কি হবে, এই জিনিসটা কি হবে, কেন্দ্রমুখী ত্বরণ এ হবে সময় ব্যবধান যখন শূন্যের কাছাকাছি, মানে ডেলটি যখন জিরোর কাছাকাছি, তখন সময়ের সাপেক্ষে মানে ডেলটি এর সাপেক্ষে এই ডেল ভিটা যত হবে, ডেল ভির যত পরিবর্তন হবে, ওইটাই তো হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ আসবে, তাই না। তার মানে সময় ব্যবধান ডেলটি যখন শূন্যের কাছাকাছি, লিমিট ডেলটি টেন্ডস টু জিরো, তখন ডেলটির সাপেক্ষে যে ডেল ভি এর মান আসবে, ওইটাই কেন্দ্রমুখী ত্বরণ এ হবে। তাহলে ডেল ভি সমান আমরা কি পাইলাম, ডেল ভি সমান হচ্ছে ভি ডেল থিটা। তাহলে এটা বসায় দিলাম। তাহলে এই ভি তো কনস্ট্যান্ট, ওইটাকে তো আমি এখানে রাখতে পারবো না, লিমিট থেকে বের করে দিলাম। এখন আমরা জানি লিমিট ডেল টি টেন্ডস টু জিরো, ডেল থিটা বাই ডেল টি কে এরকম লেখা যায় ডি থিটা বাই ডিটি। আর ডি থিটা বাই ডিটি মানে কি, ওমেগা। তার মানে এই যে আহ এই কেন্দ্রমুখী ত্বরণ এ সমান লেখা যাচ্ছে ভি ওমেগা। ওমেগা। এখন ভি সমান তো আবার ওমেগা আর, তো আমি এখানে ওমেগা সমান কি লেখা যায়, ভি বাই আর। তাহলে এই কেন্দ্রমুখী ত্বরণ এ সমান ওমেগা স্কোয়ার আর লেখা যায় যখন ভি সমান ওমেগা আর। ওমেগা আর ইন্টু ওমেগা মিলে কি হয়, ওমেগা স্কোয়ার আর। আর তুমি ওমেগা সমান যদি ভি বাই আর লেখো, তাহলে কেন্দ্রমুখী ত্বরণ এ কে ভি স্কোয়ার বাই আর লেখা যায়। তো এটাই হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণের মান। আর এর দিক হচ্ছে বৃত্তের কেন্দ্রের অভিমুখে, মানে কেন্দ্রের দিকে, ঠিক আছে। আচ্ছা, এতটুকু পর্যন্ত কোনো কোয়েশ্চেন আছে, বুঝতে পারো না এমন কিছু আছে? বুঝতে পেরেছি স্যার। আচ্ছা আচ্ছা, ওকে। আর হচ্ছে এটা কেন্দ্রমুখী ত্বরণের ভেক্টর রূপ। এটা হচ্ছে জাস্ট এখানে তো ভেক্টর হিসেবে আরই আছে, মানে অবস্থান ভেক্টরটা। তো এটাকে ভেক্টর ফরম্যাটে লিখলে এইভাবে লেখা যায়, মানে এ সমান ওমেগা স্কোয়ার আর। আর এখানে মাইনাস চিহ্ন থেকে দেখা যায় কেন্দ্রমুখী ত্বরণ হচ্ছে ব্যাসার্ধ ভেক্টরের বিপরীত দিকে। মানে ব্যাসার্ধ ভেক্টর যেটা, এটা কেন্দ্র থেকে এই দিক বরাবর, আর পরিধি বরাবর। আর কেন্দ্রমুখী ত্বরণ কি, পরিধি থেকে কেন্দ্র বরাবর, মানে উল্টা দিকে। এই জন্যই এই মাইনাস সাইনটা দেওয়া হয়েছে, বুঝে স্যার গেছে। আমরা পড়ার সময় কি ইউজ করবো এটা?
জি। ম্যাথ করার সময় কি এটা ইউজ করবো মাইনাস সাইনটা? ও, ম্যাথ করার সময়, এখন ম্যাথ করার সময় হচ্ছে এটা হচ্ছে মাইনাসটা হচ্ছে, আচ্ছা, এইখানে হচ্ছে ডিরেকশনের বিষয় তো, মাইনাস সাইনটা তো এখন হচ্ছে যখন তোমাকে হচ্ছে ম্যাথের ক্ষেত্রে তো আমরা হচ্ছে মেইনলি স্কেলার ফর্ম ইউজ করি, তাই না? মানে জি ভেক্টর স্যার। ফর্ম তো আমরা ওইভাবে দিই না। তো ওই ক্ষেত্রে আমাদের মাইনাসটা আসলে দরকার নেই, কিন্তু ভেক্টর ফর্মেটে এক্সপ্রেস করার সময় মাইনাস কেন দিই এটা আমাদের অ্যাটলিস্ট জানা উচিত। কারণ যে কোনো সময় হচ্ছে 1 মার্কসের জন্য বা এটা জিজ্ঞেস করতে পারে, ম্যাথের ক্ষেত্রে দেয়া দরকার নেই। ওকে স্যার। আচ্ছা, টিল নাও যা দেখানো হয়েছে এটা থেকে কোনো কোয়েশ্চেন আছে? স্যার কয়েকটা ম্যাথের অ্যাপ্লাই দেখলে ভালো হতো, জিনিসটা ক্লিয়ারলি হ্যাঁ, বুঝতে পারতাম। হ্যাঁ, হ্যাঁ, এখন হচ্ছে এই ম্যাথে যাচ্ছি অ্যাপ্লিকেশন দেখার জন্য। এই যে বৃত্তাকার গতি। আচ্ছা, এইগুলো তো একদমই সোজা, মানে তো দেখি, মানে একটি কণা 1.5 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে প্রতি মিনিটে 120 বার আবর্তন করে, এর রৈখিক বেগ কত? আচ্ছা, তাহলে এইখানে হচ্ছে প্রতি মিনিটে কতবার আবর্তন করে এটা দেয়া আছে। তো আহ, ব্যাস মানে যেই বৃত্তাকার পথে ঘুরতেছে এটার ব্যাসার্ধ কত, আর হচ্ছে 1.5 মিটার, তাহলে প্রতি মিনিটে, তার মানে টি হচ্ছে 60 সেকেন্ডে, ও আবর্তন করে এন হচ্ছে 120 বার। তাহলে এই ক্ষেত্রে আমরা ওমেগা ভি কষ্ট আমরা জানি ওমেগা আর, তাহলে ওমেগা আমি ফার্স্টে বের করব। ওমেগা সমান কি, 2 পাই এন বাই টি। তো 2 পাই এন এর ভ্যালু কত, 120, আর টি এর ভ্যালু 60, তার মানে 12.56 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে ভি সমান আমরা কি পাই, ওমেগা ইন্টু আর। তো আর এর ভ্যালু হচ্ছে 1.5, আর ওমেগার ভ্যালু তো আমি মাত্রই বের করলাম। তাহলে এইভাবে হচ্ছে আমরা রৈখিক বের বের করতে পারি, ঠিক আছে? তারপর পরে হচ্ছে সূর্যের চারদিকে পৃথিবীর কক্ষপথের ব্যাসার্ধ এত, আবর্তনকাল, তার মানে এটা পর্যায়কাল দেয়া আছে। আবর্তনকাল যখন বলবে তখন বুঝবা পর্যায়কাল। তাহলে তোমাকে দুইটা জিনিস দেয়া আছে, একটা হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ, আর আরেকটা হচ্ছে পর্যায়কাল দেয়া আছে। তাহলে ভি বের করবা, ভি কোস টু ওমেগা আর, যেহেতু পর্যায়কাল দেয়া আছে তো তোমার 2 পাই এন বাই টি আর ব্যবহার করার দরকার নেই, টোয়েস পাই বাই ক্যাপিটাল টি ব্যবহার করবা। তাহলে ওইটা দিয়ে হচ্ছে মানে ওমেগা সমান টোয়েস পাই বাই টি হলে ভি সমান টোয়েস পাই আর বাই টি। তো এটা বসায় দিলেই রৈখিক বেগ পাওয়া যেতেছে, ভি। এই দুইটা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন দেখো, এইখানে এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট। এটা হচ্ছে দেয়াল ঘুরের মিনিটের কাটার দৈর্ঘ্য 18 সেন্টিমিটার হলে এর কৌণিক বেগ কত, এবং এর প্রান্তের রৈখিক বেগ কত? আচ্ছা, এখন বলতেছে ধরো একটা দেয়াল ঘড়ি, ওই ঘড়িটার মিনিটের কাটার দৈর্ঘ্য 1.8 সেন্টিমিটার। তার মানে কি, মিনিটের কাটাটা হচ্ছে সবচেয়ে বড় কাটা না? তার মানে আলটিমেটলি তোমাকে রেডিয়াস দেয়া আছে, তাই না? ওয়ান জি পয়েন্ট এইট স্যার। সেন্টিমিটার এখন তুমি এটাকে মিটারে নিতে পারো, 1.8 ইন্টু 10⁻²মিটার, এরকম নিতে পারো রেডিয়াস। তো এটার কৌণিক বেগ জানতে চাইছে, মানে ওমেগা ইকুয়ালস টু ওয়াট, আর ঘোরের কাঁটার প্রান্তের রৈখিক বেগও জানতে চাইছে, ভি ইকুয়ালস টু ওয়াট।
তো ভি ইকুয়ালস টু ওমেগা আর। এখন আমার আগে ওমেগা বের করতে হবে। ওমেগা সমান হচ্ছে টোয়াইস পাই বাই টি। তো এখন ঘড়ির মিনিটের কাটার ক্ষেত্রে এই পর্যায়কাল কত, মানে মিনিটের কাটা কয় সেকেন্ড পরও যে পয়েন্ট থেকে শুরু করছে আবার ওইখানে ফিরে আসে? 1 ঘন্টা 60 পরে। সেকেন্ড। আচ্ছা। 1 ঘন্টা পরে মানে 60 মিনিট পরে। তো 60 মিনিটকে সেকেন্ডে নিতে হলে আমার 60 দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে। তো এত সেকেন্ড হচ্ছে পর্যায়কাল। তাহলে এটা টোয়েস পাই বাই 3600 হবে। এটা হচ্ছে এত রেডিয়ান পার সেকেন্ড। আর রৈখিক বেগ ভি কি হবে? 2 পাই ওমেগা। বাই 3600 ইন্টু 1.8 ইন্টু 10⁻²। এটা যত হয় অত মিটার পার সেকেন্ড হবে। এই যে এইখানে এই, ও সরি, এটা 1.8 নাই, 18 ছিল। আচ্ছা 18 থাকলে 18 ইন্টু 10⁻², মানে 0.18 মিটার হবে। তো এইভাবে এই ম্যাথ গুলা করা লাগবে। এখন পরেরটা হচ্ছে, এইখানে হচ্ছে ম্যাথটা হচ্ছে দুইটা পাখা আছে। একটা পাখার ব্যাস হচ্ছে 142 সেন্টিমিটার। তো আমার ব্যাসার্ধ বের করা লাগবে। এই যে R1, এটা হচ্ছে 71 সেন্টিমিটার বা 0.71 মিটার। মিটারে নিয়ে যাবা জেনারেলি এইগুলাকে। তারপর পরের যে বৈদ্যুতিক পাখা ওইটার ব্যাসকেও আমাদের পরে মিটারে নিতে হবে যখন সেকেন্ড পাখার ক্ষেত্রে আমরা কাজ করব। আচ্ছা, যদি দ্বিতীয় পাখার প্রান্ত বিন্দুতে কেন্দ্রমুখী ত্বরণ হিসাব করতে বলতো আর কি। আচ্ছা, তো প্রথম পাখাটার ঘূর্ণন সংখ্যা n1 হচ্ছে 150, আর টাইম t1 হচ্ছে 60 সেকেন্ড, মানে প্রথমটি মিনিটে 120 বার। তার মানে 60 সেকেন্ডে, সরি, মিনিটে 150 বার, তার মানে 60 সেকেন্ডে 150 বার ঘুরে। তাহলে এটার হচ্ছে কৌণিক বেগ ওমেগা 1 কি পাওয়া যাবে? টু টোয়েস পাই n1/t1। তো এইভাবে আমি কৌণিক বেগটা বের করলাম। তাহলে কৌণিক ত্বরণ কি হবে? তারপর হচ্ছে সরি, এটার কেন্দ্রমুখী রৈখিক বেগ। ত্বরণ। সো কেন্দ্রমুখী ওমেগা ত্বরণ এ হবে, যেহেতু ওমেগা আমি জানি, ওমেগা স্কোয়ার ইন্টু আর। তো ওমেগা স্কোয়ার হচ্ছে 5 পাই স্কোয়ার, আর এটার আর তো হচ্ছে 0.71 মিটার। তো আমি এখান থেকে কেন্দ্রমুখী ত্বরণটা পেলাম। আচ্ছা, এটা হচ্ছে প্রথম পার্টটা পেলাম। এখন বলতেছে সুইচ বন্ধ করার পর থেমে যাওয়ার আগ পর্যন্ত উভয় পাখাই কি সমান সংখ্যক বার ঘুরে থেমেছে যাচাই করো। এখন এই জাতীয় কোয়েশ্চেন গুলোই দেখা যায় বোর্ডে বেশি আসে। মানে তোমাকে ডিরেক্ট অ্যান্সার দিবে না, মানে দুইটা তোমার নিজেকেই বের করতে হবে, তারপর কম্পেয়ার করে তুমি একটা সিদ্ধান্ত দেবা। বেশিরভাগ ক্ষেত্রে দেখবা, মানে ফিজিক্সের যে ম্যাথ গুলো স্পেশালি, ওইটাতে দেখবা বোর্ডে এই জাতীয় কোয়েশ্চেন গুলো 4 নম্বরের জন্য বেশি আসে, এমনকি কলেজ এক্সামেও। আচ্ছা, এখন তাহলে এই ক্ষেত্রে আমার তো দুইটা পাখার ক্ষেত্রে বের করতে হবে, মানে দুইটা পাখায় কতবার রেভলিউশন নিছে সুইচ বন্ধ করার পর। মানে প্রথমটা মিনিটে 150 বার এবং দ্বিতীয়টি মিনিটে 180 বার ঘুরে সুইচ বন্ধ করার 2 সেকেন্ড পর উভয় পাখা থেমে যায়। আচ্ছা, এইগুলো আমার কাছে দেয়া আছে। তাহলে প্রথমটার আদি কৌণিক বেগ তো আমরা বের করছি, মানে পাখা যখন চলতেছিল এটা হচ্ছে 5 পাই রেডিয়ান পার সেকেন্ড। তো পাখার সুইচ বন্ধ করার পর ঘোরার জন্য 2 সেকেন্ড পাইছে। তো টাইমটি হচ্ছে 2 সেকেন্ড। শেষ কৌণিক বেগ কি হবে? পাখা যখন থেমে যাবে তখন কি কোনো কৌণিক বেগ থাকবে? না। শেষ কৌণিক বেগ তখন জিরো হবে। মানে একটা গাড়ি যখন থেমে যায় ওর শেষ বেগ যেরকম জিরো হয়, তো পাখা যখন থেমে যাবে পাখার শেষ কৌণিক বেগও জিরো হবে।
তো এখন কৌণিক সরণ বের করতে হবে, মানে এটাই হচ্ছে নাম্বার অফ রেভলিউশন আর কি। তো প্রথম পাখার ক্ষেত্রে কি হবে, আমরা তো জানি থিটা মাইনাস থিটা নট হচ্ছে ওমেগা নট প্লাস ওমেগা এফ বাই 2 × টি জেনারেলি। হুম। তো ওমেগা নট 1 হচ্ছে 5 পাই রেডিয়ান আর পার সেকেন্ড, আর ওমেগা এফ কি হবে 0 রেডিয়ান পার সেকেন্ড। এই দুইটা ডিভাইডেড বাই 2 × টি কত 2 সেকেন্ড। হুম। তাহলে হচ্ছে টোটাল কত রেভলিউশন আসে, মানে প্রথমটার ক্ষেত্রে 2.5 রেভলিউশন পাইতেছি প্রথম পাখার ক্ষেত্রে। ওকে, প্রথম পাখার রেভলিউশন আমরা বের করলাম, গুড। এবার দ্বিতীয় পাখার ক্ষেত্রে বের করতে হবে। এটার হচ্ছে আমরা এর আগে ক্যালকুলেট করে নিই, তো আমাদের ক্যালকুলেট করে নিতে হবে। তো 180 রেভলিউশন পার মিনিট এটা কত হয়, তো 180 × 2 2s পাই/60 এটা হবে, মানে 1 রেভলিউশন = 2 পাই রেডিয়ান। তো 180 রেভলিউশন কি হবে 180 × 2s পাই/রেডিয়ান পার সেকেন্ড। তো এটা হচ্ছে আদি কৌণিক বেগ দ্বিতীয় পাখার ক্ষেত্রে। তো শেষ কৌণিক বেগ তো এটার ক্ষেত্রেও 0 হবে। আর সুইচ বন্ধ করার পর 2 সেকেন্ড ঘোরার টাইম পাইছে, তো টাইমটি হচ্ছে 2 সেকেন্ড। তারপরে ডেল থিটা কত, মানে থিটা মাইনাস থিটা টু নট, এটা বের করব। তো এটার ক্ষেত্রে কি হবে ওমেগা নট 2 + ওমেগা এফ/2 × টি। তো ওমেগা এফ হচ্ছে 0, তাহলে এটা হচ্ছে ওমেগা নট 2 হচ্ছে 6 পাই রেডিয়ান পার সেকেন্ড। তো এটাকে 2 দিয়ে ডিভাইড করা হচ্ছে, আর 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 6 পাই রেডিয়ান পাওয়া যাচ্ছে। তো 6 পাই রেডিয়ান সমান কত রেভলিউশন এটা বের করতে হবে। তো 1 রেভলিউশন সমান 2 পাই রেডিয়ান। তো টোয়াইস পাই দিয়ে আমি ডিভাইড করব 6 পাই রেডিয়ানকে, যাতে আমি নাম্বার অফ রেভলিউশন বের করতে পারি। তাহলে 3 রেভলিউশন দেখা যাচ্ছে। তার মানে দ্বিতীয় পাখাটা থেমে যাবার আগ পর্যন্ত প্রথম পাখার চেয়ে 0.5 রেভলিউশন বেশি ঘুরবে, মানে 180 ডিগ্রি বেশি ঘুরবে। তাহলে দুইটা পাখা তো সমান সংখ্যক বার ঘুরবে না, এটা দেখাই যাচ্ছে। বুঝা গেছে? বুঝছো? জি স্যার। হুম। আচ্ছা, এখন এরপরে হচ্ছে একটি চাকা মিনিটে 500 বার ঘুরে। সুইচ বন্ধ করার 2 মিনিট পর চাকাটি থেমে গেল। চাকাটির কৌণিক মন্দন কত, মানে আলফা কত, এটা জানতে চাইছে। তাহলে আমরা এই ক্ষেত্রে কি করব, ওমেগা এফ সমান তো 0 হবে যে থেমে গেছে, ইকুয়ালস টু ওমেগা নট প্লাস আলফা টি। তো আলফা সমান আসতেছে টি হচ্ছে 2 মিনিট, মানে 120 সেকেন্ড, এই যে সুইচ বন্ধ করার পর 2 মিনিট পর থামছে। আর হচ্ছে ওমেগা নট হচ্ছে 500 রেভলিউশন পার মিনিট। তো 1 রেভলিউশন হচ্ছে টোয়াইস পাই রেডিয়ান। তো 1 মিনিট সমান 60 সেকেন্ড। তো 16.67 পাই রেডিয়ান পার সেকেন্ড। আর ওমেগা এফ হচ্ছে 0। তো আলফা হচ্ছে আমরা এইখান থেকে পাবো -0.139 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। তো আলফা সমান বের করলাম। এরপর হচ্ছে থেমে যাওয়ার আগে চাকাটি কতবার ঘুরবে। তো এটার ক্ষেত্রে আমরা হচ্ছে থিটা মাইনাস এখন থিটা নট এটা জানতে পারছি। হুম। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা এগুলা বসায় দেব। তাহলে এই থিটা মাইনাস থিটা নট পেয়ে যাব, মানে 498 রেভলিউশন। স্যার এই থিটা মাইনাস থিটা নটকে আমি ডেল থিটা লিখতে পারি না? হ্যাঁ হ্যাঁ, ডেল থিটা লেখা যায়। কৌণিক সরণ থিটা মাইনাস থিটা নট হচ্ছে ডেল ডেল থিটা, মানে এক্স মাইনাস এক্স নট যেরকম ডেল এস আর কি, রৈখিক গতিতে। হুম। আর এই ম্যাথ একদমই সোজা, মানে আহ, বৃত্তপথের ব্যাসার্ধ জানতেছে, এই ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর, আর সমান ভি স্কোয়ার বাই এটা দিয়ে। আচ্ছা, তুমি যেটা করবা, যেহেতু আজকে এই টপিক পড়ানো হয়েছে, তো এইটার যে যে ম্যাথ গুলো আছে ওইগুলো আজকে করে ফেলবা, মানে বা কালকে আর কি। তাহলে হচ্ছে, আর হচ্ছে আমাকে কালকে হচ্ছে কোনগুলায় প্রবলেম হয় ওইগুলা দেখাও। আর ফিজিক্সের যখন ম্যাথ করবা তখন একটা বই করলে হবে না, মানে ইনিশিয়ালি মিনিমাম হচ্ছে আমির ইসহাক স্যার যেটা আছে ওই ইসহাক স্যারের বইটা মানে তোমার করতেই হবে।
মানে এই বইটা, আর তপন স্যারের বইটাও করতে হবে। মানে ফিজিক্সে হচ্ছে একটা বই থেকে ম্যাথ করলে তুমি পারবে না। মানে থিওরি হচ্ছে তোমার এই বইটা সোজা লাগে করতে পারো, কিন্তু ম্যাথ হচ্ছে দুইটা বইয়েরই তুমি এক্সাম্পল এক্সারসাইজ দুইটাই করতে হবে। আর ইসহাক স্যারের এই বইয়ের এমসিকিউ গুলো অবশ্যই করবা। মানে ইসহাক স্যারের বইয়ের এমসিকিউ, তারপর ম্যাথ, এইগুলা অ্যাডমিশনেও অনেক কাজে লাগে। ঠিক আছে, তো এখন থেকে এইগুলা করবা। মানে যখনই যে চ্যাপ্টার পড়বা ওইটারই এমসিকিউ, তারপর হচ্ছে এক্সাম্পলের যে ম্যাথ, ওইগুলো অবশ্যই করবা। মানে ইসহাক স্যার তপন স্যার দুইজনের বইয়েরই এক্সাম্পল ম্যাথ মাস্ট, এগুলা করাই লাগবে। আর এক্সারসাইজ গুলাও করবা। মানে এই যে এক্সারসাইজ যেগুলো আছে এগুলো করবা, করে কোনটায় প্রবলেম হলে এটা আমাকে দেখাবা। ওকে স্যার। তারপর এই যে আহ, তারপর এইখানেও যে তপন স্যারের বইয়ের যেগুলো আছে, এই যে এই ম্যাথ গুলা সব করবা। আর যেহেতু আজকে কৌণিক গতি পড়ানো হয়েছে, এইটারই হচ্ছে করে ফেলবা, এক্সাম্পল এক্সারসাইজ সব। আচ্ছা,